ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমাদের লেকচার নাম্বার 4 এই চ্যাপ্টারের মানে মেজারমেন্টের যে চ্যাপ্টারটা তার লেকচার নাম্বার 4 আমরা আজকে এরারস ইন মেজারমেন্ট এটা পড়ব। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে মেজারমেন্ট মানে কি। মেজারমেন্ট মানে এই যে তুমি দোকানে যাচ্ছ, দোকানে গিয়ে ধরো তুমি কিছু কিনছো, দোকানদার তোমাকে মেজার করে দিচ্ছে, বা তুমি ধরো তুমি কাউকে কিছু দিচ্ছ, সেটা তুমি মেজার করে দিচ্ছ, সে যা হোক না কেন। তুমি যদি চাল কিনতে যাও, বা তুমি যদি দড়ি কিনতে যাও, বা তুমি যদি তেল কিনতে যাও, যাই তুমি কিনতে যাও না কেন, সেটা দোকানদার তোমাকে মেজার করে দিচ্ছে। তাহলে এই যে মেজার করছে, মেজারের জন্য মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে, যেমন ধরো মাস মেজারমেন্টের জন্য নর্মাল ওয়েট বা অর্ডিনারি ওয়েট, তারপরে ওয়েট মেজারের জন্য আছে আমাদের স্প্রিং ওয়েট, এ সমস্ত রয়েছে। আবার ভলিউম মেজার করবার জন্য আমাদের আছে মেজারিং সিলিন্ডার, লেন্থ মেজার করার জন্য টেপ বা স্কেল, এই সমস্ত রয়েছে। তো যাই মেজারমেন্ট আমরা করি না কেন, মেজারমেন্ট করতে গিয়ে আমাদের কিন্তু একটা এরারের সম্ভাবনা বা প্রবাবিলিটি থাকে। মানে একদম এরার থাকবে না এরকমভাবে কোনো মেজারমেন্ট করা পসিবল নয়। মার্জিন অফ এরার প্রত্যেকটা মেজারমেন্টেই থাকে। কোনো কোনো মেজারমেন্টে মার্জিন অফ এরারটা বেশি থাকে, কোনো কোনো মেজারমেন্টে মার্জিন অফ এরারটা কম থাকে, বাট প্রত্যেকটা মেজারমেন্টেই এরার থাকে। তাহলে এরার মানে কি? এরার মানে হচ্ছে কোনো একটা মেজারমেন্টে যে ভুলটা আমরা করি, জানা কারণে হোক, অজানা কারণে হোক, ইনস্ট্রুমেন্টের জন্য হোক, যে কোনো কারণেই যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে এরার। তাহলে এরারকে আমরা মেনলি দুটো ভাগে ক্লাসিফাই করতে পারি। তার মধ্যে 1 নম্বর আমরা বলি সিস্টেমেটিক এরার, আর 2 নম্বর হচ্ছে র্যান্ডাম এরার। তা সিস্টেমেটিক এরার কি? এই এরারগুলোর রিজন আমরা জানি, যে কেন এই এরার হচ্ছে সেটা আমরা জানি। যেমন 1 নম্বর হচ্ছে ধরো ইনস্ট্রুমেন্টাল এরার। মানে তুমি ধরো যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে মেজার করছো, সেই ইনস্ট্রুমেন্টটা হয়তো ভুলভাবে তৈরি করা আছে, ক্যালিব্রেট করা নেই ঠিক মতো, বা ইনস্ট্রুমেন্টটা হয়তো নিজেই ভুল, হয়তো 10 সেন্টিমিটারকে 15 সেন্টিমিটার দেখায়। তাহলে সেই স্কেল দিয়ে তুমি যদি কোনো একটা লেন্থ মেজার করো, অবভিয়াসলি সেটাতে ভুল হবেই। বা তোমার ধরো দাড়িপাল্লা অনেক দিন ধরে ব্যবহার করতে করতে ক্ষয়ে গেছে, এবারে সেই দাড়িপাল্লা দিয়ে যদি তুমি মেজার করো তাহলে তোমার এরার হবেই মেজারমেন্টে। সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরার। আবার ইনস্ট্রুমেন্ট ঠিক থাকলেও ধরো তোমার কাছে এরকম একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা দিয়ে তুমি 5 কেজি মাপতে পারো, তারপরে 10 কেজি মাপতে পারো, তারপরে 15 কেজি মাপতে পারো। এবার কেউ যদি তোমাকে 12 কেজি চায়, তুমি দেবে কি করে? তাহলে তোমাকে আন্দাজে দিতে হবে, মানে 10 থেকে 15 কেজির মধ্যে কোনো মেজারমেন্টের তোমার কাছে আর কিছু ইনস্ট্রুমেন্ট নেই। তাহলে এটা হচ্ছে লিমিটেশন অফ ইনস্ট্রুমেন্ট। তাহলে ইনস্ট্রুমেন্টের লিমিটেশনের উপরে ডিপেন্ড করেও আমাদের কিছুটা এরার হতে পারে, সেগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরার। আর আরেক ধরনের সিস্টেমেটিক এরার হতে পারে, সেটা হচ্ছে হিউম্যান এরার। এবারে হিউম্যান এরার কি? ধরো যে এক্সপেরিমেন্টটা করছে, তুমি বা আমি, যে হিউম্যান এক্সপেরিমেন্টটা করছে, সে হয়তো খেয়াল করে এক্সপেরিমেন্টটা করলো না, বা সে হয়তো ধৈর্য ধরে সুন্দরভাবে এক্সপেরিমেন্টটা করলো না, সে বাজে বাজেভাবে তাড়াহুড়ো করে, বা অনেক সময় কি করে, অনেক সময় ক্যাজুয়ালভাবে রিডিং নিয়ে নেয়, ক্যাজুয়ালভাবে মাপে, তখন কিন্তু একটা এরার থাকতে পারে, সেটা হচ্ছে হিউম্যান এরার। দেখো, এই দুটো এরারেরই রিজন আমরা জানতে পারছি, একটা ইনস্ট্রুমেন্টের জন্য হচ্ছে, আর একটা যে করছে তার কেয়ারলেসনেসের জন্য হচ্ছে। তাহলে এই দুটোকেই আমরা কিন্তু মিনিমাইজ করতে পারি। কীভাবে করতে পারি? তুমি ভালো ইনস্ট্রুমেন্ট যদি ইউজ করো তাহলে ইনস্ট্রুমেন্টাল এরারটা কমবে, আর যদি আমি খুব খেয়াল করে ধৈর্য ধরে ক্যাজুয়ালি প্র্যাকটিক্যালটা না করি, যদি ধৈর্য ধরে করি, ভালো করে করি, তাহলে হিউম্যান এরারটা অনেকটা কমাতে পারবো। আর র্যান্ডাম এরার কি? র্যান্ডাম এরার মানে হচ্ছে যার রিজনটাই আমার কাছে আননোন। মানে ধরো আমরা সমস্ত কিছু ঠিকঠাক করেছি, ইনস্ট্রুমেন্ট ভালো নিয়েছি, যে এক্সপেরিমেন্টটা করছে সেও খুব মন দিয়ে এক্সপেরিমেন্ট করেছে, স্টিল আমরা দেখতে পাচ্ছি যে যেটা এক্স্যাক্ট ভ্যালু আসা উচিত ছিল তার থেকে ডান দিক বাদিক হয়েছে। তখন আমরা কি করব? এই রিজনটা যেহেতু আননোন, তখন আমরা কি করব? ওই রকম রিডিং, ধরো এক্স মেজার করছিলাম, ধরো তখন আমরা কি করব? এটাকে বারবার মেজার করব। ধরো এরকম 5 বার মেজার করলাম, করে তার অ্যাভারেজ ভ্যালু নিলাম। এরকমভাবে যদি আমরা কোনো একটা মেজারমেন্টকে অনেকবার করি, তাহলে আমাদের অ্যাভারেজ ভ্যালু নিলে এরারটা অনেকটাই নালিফাই হয়।
তোমরা যখন স্কুলে কলেজে প্র্যাকটিক্যাল করবে তখন দেখবে টিচাররা অনেক রিডিং তোমাদেরকে 3বার 5বার নিতে বলেন। তার রিজনটাই হচ্ছে র্যান্ডাম এরারটাকে কমানোর জন্য। 5বার নিয়ে তাকে অ্যাভারেজ করলে মোটামুটি যেটা অ্যাকচুয়াল ভ্যালু তার আশেপাশে ভ্যালু আমরা পাই। তাহলে এটা হলো র্যান্ডাম এরার। এবারে আমরা যখন মেজারমেন্ট করব কোনো, সেই মেজারমেন্ট করতে গেলে আমরা কিভাবে এরার ক্যালকুলেশন করব সেটা আমরা একটু দেখব। দেখো, ধরো আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করব, সেটা হচ্ছে এক্স। এটাকে আমরা we have to measure it, এটাকে মেজার করব। আমরা কি করলাম, আমরা অনেকবারের ভ্যালু নিলাম, ধরো n বার ভ্যালু নিলাম, তাহলে একবার পেলাম x1, একবার পেলাম x2, একবার পেলাম x3, এরকম করতে করতে আমরা পেলাম xn। তাহলে এরকমভাবে n খানা যে রিডিং পেয়েছি তার অ্যাভারেজ ভ্যালু কি করে বার করব? তার অ্যাভারেজ ভ্যালু হবে, দেখো এটাকে এরকম এক্স এর মাথায় বার দিয়ে ডিনোট করা হয়। তাহলে এক্স এর অ্যাভারেজ ভ্যালু হচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস nth টার্ম বাই n। এটা হয়ে গেল আমার অ্যাভারেজ ভ্যালু। এরপরে আমরা দেখব যে এই অ্যাভারেজ ভ্যালুটা যেটা পেলাম আমরা, এক্স বারটা যেটা পেয়েছি, এই এক্স বারটা এই x1, x2, x3, xn এদের থেকে কতটা ডিফার করছে। অর্থাৎ এখন আমরা যেটা বার করব সেটা হচ্ছে, ধরো এটা কি করলাম, এক্স বার ডিফারেন্স x1, মানে তুমি যদি 5টা সংখ্যার বা দুটো সংখ্যারই ধরো তুমি অ্যাভারেজ নিচ্ছ, ধরো 10 আর 14 এর অ্যাভারেজ নিচ্ছ, এর অ্যাভারেজ নিলে হবে হচ্ছে 10 প্লাস 14/2, তার মানে 12 আসবে। দেখো তো, দেখো এই 12 সংখ্যাটা 10-এর থেকে বড়, আবার 14-এর চাইতে ছোট। তার মানে তুমি যদি 12 - 10 করো তাহলে তুমি পাবে 2, আর তুমি যদি 12 - 14 পাবে তাহলে করো, তাহলে পাবে -2। আমি বলতে চাইছি আমরা এরকম করব না, আমরা কি করব, আমরা যেটা বড় সেটার থেকে ছোটটাকে বিয়োগ করব, ওইটাকে বলে ডিফারেন্স নেওয়া। অর্থাৎ এক্স বার ডিফারেন্স x1, যেটা বড় সেটার থেকে যেটা ছোট সেটাকে বিয়োগ করব। এইটা ইকুয়াল টু আমরা ধরছি ডেল্টা x1। ডেল্টা x1 মানে যেটুকু ডিফারেন্স হচ্ছে মেজার্ড ভ্যালুটার সঙ্গে অ্যাভারেজ ভ্যালুটার। সিমিলারলি আমরা এটা পাবো ডেল্টা x2। ডেল্টা x3 করতে করতে এই যে ডেল্টা x1, ডেল্টা x2, ডেল্টা x3, ডেল্টা xn এগুলো বার করলাম, এদেরকে বলে অ্যাবসোলিউট এরর। তাহলে আমরা অ্যাভারেজ ভ্যালু বার করেছিলাম, অ্যাভারেজ ভ্যালুর থেকে যখনই আমরা মেজার্ড ভ্যালুগুলোকে সাবট্রাক্ট করলাম বা ডিফারেন্স বার করলাম, তাহলে অ্যাভারেজ ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু, এইটা ইকুয়াল টু হয়ে গেল আমার অ্যাবসোলিউট এরর। তাহলে আমরা কি পেলাম, আমরা প্রথমে পেয়ে গেলাম অ্যাবসোলিউট এরর। অ্যাবসোলিউট এররটা তাহলে কি, অ্যাবসোলিউট এরর হচ্ছে মেজার্ড ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা। এইবারে আমরা অ্যাভারেজ অর মিন অ্যাবসোলিউট এরর দেখবো। তাহলে বুঝতেই পারছো কিরকম ভাবে দেখবো। তুমি ডেল্টা x1 পেয়েছো, ডেল্টা x2 পেয়েছো, ডেল্টা x3 পেয়েছো, এরকম করে করে তুমি ডেল্টা xn পেয়েছো। তাহলে এদের যদি তুমি অ্যাভারেজ নিয়ে নাও তাহলে তুমি এটা পেয়ে যাবে। দেখো এটা অ্যাভারেজ নিয়ে নিলাম, এইটা হয়ে গেল আমার ডেল্টা এক্স এর বার। তার মানে এটা হচ্ছে যে আমরা অ্যাবসোলিউট এররগুলো যে পেয়েছিলাম তার এরর বার করলাম, এবং এটা কি এলো, এটা এলো ডেল্টা এক্স এর বার। এটার ক্যালকুলেশনটা কিরকম, ডেল্টা x1 প্লাস ডেল্টা x2 প্লাস ডট ডট ডেল্টা xn বাই n, এটা আমরা পেয়ে গেলাম অ্যাবসোলিউট এরর। এইবারে যখন এই এররটা পেয়ে গেছি তখন আমাদের লিখবার নিয়ম হচ্ছে, ফাইনালি ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে তার আমরা লিখবো হচ্ছে এরকম ভাবে, এটা হচ্ছে মেজার্ড ভ্যালু। অর্থাৎ এইখানে আমরা তাহলে লিখলাম হচ্ছে অ্যাভারেজ ভ্যালুটা, আর এখানে লিখলাম আমরা অ্যাভারেজ অ্যাবসোলিউট এররটা লিখলাম। এটা এরকম ভাবে লিখতে হয়। আচ্ছা, এবারে আমরা পড়ব রিলেটিভ এরর বা
প্রপোর্শনাল এরর। কিভাবে বার করবো রিলেটিভ এরর বা প্রপোর্শনাল এরর? আমরা ডেল্টা এক্স বার পেয়েছিলাম আর এক্স বার পেয়েছিলাম, এটা করলে আমরা পেয়ে যাব রিলেটিভ এরর। তাহলে ডেল্টা এক্স বার আর এক্স বার এই দুটোর যে রেশিও, বা আমরা বলতে পারি অ্যাকচুয়ালি এক্স বার মেজারমেন্টে আমার এরর হয়েছিল ডেল্টা এক্স বার, তাহলে ইউনিট পরিমাণ মেজারমেন্টে আমার এরর কত হবে? ডেল্টা এক্স বাই এক্স বার বাই এক্স বার। এইটা হচ্ছে আমার তাহলে রিলেটিভ এরর, বা এর আরেকটা নাম হচ্ছে প্রপোর্শনাল এরর। আর পার্সেন্টেজ এরর আমরা কিভাবে বার করব? এই যে ডেল্টা এক্স বার বাই এক্স বার পেয়েছিলাম, মানে প্রপোর্শনাল এরর যেটা পেয়েছিলাম বা রিলেটিভ এরর যেটা পেয়েছিলাম, এটার সঙ্গে 100 মাল্টিপ্লাই করে দিলেই এটা হয়ে যাবে পার্সেন্টেজ এরর। এই এতগুলো টাইপের এরর আমাদেরকে যখন আমাদের কোনো প্রবলেম দেবে, আমি নেক্সট ক্লাসেই তোমাদেরকে এররের প্রবলেম করাবো, সেখানে তোমরা দেখতে পাবে যে এরকম সব টাইপের প্রবলেম, যেরকমভাবে প্রবলেম আসে সেগুলো আমি কিন্তু তোমাদেরকে করিয়ে দেবো। এবারে ধরো তুমি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করেই তো সব মেজার করা হয়ে যায় না। ধরো এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি তুমি মেজার করছো, যেটা মেজার করতে গিয়ে আরো 2-3টে ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করে তাদেরকে গুণ করে, যোগ করে, ভাগ করে অ্যাকচুয়াল ফর্মুলাটায় আসতে হচ্ছে। যেমন ধরো তুমি কোনো একটা বডির উপরে যদি ফোর্স বার করো, তাহলে তার উপরে তার মাসটা তোমাকে মেজার করতে হবে, প্লাস তার কত অ্যাক্সিলারেশন আছে সেটাও তোমাকে মেজার করতে হবে। তাহলে এই মাস আর অ্যাক্সিলারেশন যখন তুমি মেজার করবে, তখন তাহলে তোমার দুটো মেজারমেন্ট হলো, তারপর তাদেরকে মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে। তখন এররটা কিভাবে হয় সেইগুলো এবারে আমরা একটু দেখব। তাহলে 1 নম্বর দেখব এরর ইন অ্যাডিশন। ধরো আমাদের একটা ফর্মুলা আছে z ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ছিল এক্স আর একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ছিল ওয়াই, এদের দুজনকে অ্যাড করে আমরা একটা থার্ড ফিজিক্যাল কোয়ান্টিটি পাচ্ছি জেড। এইটা যদি হয় তাহলে এদের ক্ষেত্রে আমরা কি করব? এদের ক্ষেত্রে আমরা প্রথমে ডেল্টা জেড বার করব। এই ডেল্টা জেড বার করতে গিয়ে আমাদেরকে প্রথমে এক্স এর এরর বার করতে হবে কত, প্লাস ওয়াই এর এরর কত সেটা বার করতে হবে। তাহলে ডেল্টা জেড ইকুয়াল টু কি হয়ে গেল? ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। এইটা হয়ে গেল তাহলে আমাদের অ্যাবসলিউট এরর। তাহলে প্রথমে আমরা অ্যাবসলিউট এরর বার করে ফেললাম। এরপরে আমরা এখান থেকে তাহলে রিলেটিভ এরর বার করতে পারবো কিভাবে? ডেল্টা জেড বাই জেড, এটা রিলেটিভ এরর বা প্রপোর্শনাল এরর, বাই এক্স প্লাস ওয়াই, এটা হয়ে গেল রিলেটিভ এরর। পার্সেন্টেজ এরর কি হবে? ডেল্টা জেড বাই জেড ইন্টু 100% করে দিলে এটা আমাদের পার্সেন্টেজ এরর হয়ে গেল। তাহলে অ্যাডিশনের ক্ষেত্রে এরর আমরা বুঝে গেলাম। তাহলে কিছুই না, দেখো যদি তোমার ফর্মুলা এরকম থাকে জাস্ট ডেল্টা জেড ইকুয়াল টু ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই, তাহলে এটা হয়ে গেল অ্যাবসলিউট এরর, যা আগের পেজে করিয়েছি রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর। এবার ধরো আমরা দেখব এরর ইন সাবট্রাকশন। তাহলে একই রকম ব্যাপার, ধরো ফর্মুলাটা আমার আছে জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। এখানে খেয়াল করবার মতো ব্যাপার যেটা, সেটা হচ্ছে ডেল্টা জেড ইকুয়াল টু কিন্তু ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই হবে। মনে রাখবো এরর কিন্তু কোনোদিন নেগেটিভ হয় না, এরর অলওয়েজ কি হয়? এরর অলওয়েজ হয় পজিটিভ। তাহলে যদিও আমরা এখানে ফর্মুলাটায় কিন্তু মাইনাস আছে, বাট এখানে এররটা কিন্তু প্লাস হবে, এই জিনিসটা খেয়াল করবে। এটা তাহলে আমার বেরিয়ে গেল, অ্যাবসলিউটটা বেরিয়ে গেল। এবার প্রপোর্শনালটা তাহলে কি হবে? প্রপোর্শনালটা হবে ডেল্টা জেড বাই জেড, তার মানে ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, আর পার্সেন্টেজ, আর বারবার পার্সেন্টেজটা না লিখলেও হবে, এটা ইন্টু 100% করে দিলেই আমাদের পার্সেন্টেজ এরর বেরিয়ে যাবে। এটা হচ্ছে এরর ইন সাবট্রাকশন হলো। এবারে 3 নম্বর হচ্ছে এরর ইন মাল্টিপ্লিকেশন। এবারে এরর ইন মাল্টিপ্লিকেশনটা ভালো করে আমাদের বুঝতে হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি জাস্ট তোমাদেরকে কিভাবে মনে রাখতে হবে সেটা বলে দিচ্ছি, কিন্তু এইটা অ্যাকচুয়ালি যেটা করতে হয় লগ ধরে তারপরে ডিফারেন্সিয়েশন করে এই প্রবলেমটা আমাদেরকে করতে হয়। এবারে লগ আর ডিফারেন্সিয়েশন তোমরা অনেকেই জানো না, এবং এখন যদি দেখাই ঘাবড়ে যেতে পারো, ওই জন্য ওইরকমভাবে আমি দেখাচ্ছি না। আমি জাস্ট তোমাদেরকে যে ট্রিকটা বলে দিচ্ছি সেই ট্রিকটা মনে রাখবে, 90% প্রবলেম সেটা দিয়েই হয়ে যাবে।
আর ওই লগ আর ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশনের যে কনসেপ্ট বললাম ওটা কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে লাগবে, যদি সেই রকম আমি সময় পাই ওই রকম একটা দুটো প্রবলেম তোমাদের করিয়ে দেবো। এখন তাহলে তোমাদেরকে অতটা শিখতে হবে না, জাস্ট কি বলছি মনে রাখো। ধরো একটা কোয়ান্টিটি মেপেছি আমি এক্স, আর একটা কোয়ান্টিটি মেপেছি আমি ওয়াই, জেড পাচ্ছি, এদের মধ্যে রিলেশনটা ধরো এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি, এরকম রিলেশন আছে। এ আর বি হলো পজিটিভ কনস্ট্যান্ট, পজিটিভ কনস্ট্যান্টেরও দরকার নেই, এ আর বি শুধু কনস্ট্যান্ট, ধরো এ আর বি হলো কনস্ট্যান্ট। এটা যদি হয় জেড ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার বি, এটা যদি থাকে, শুধু মনে রাখবো আগের দুটো কেসেই আমরা প্রথমে বার করেছিলাম অ্যাবসলিউট এরর, তারপরে বার করছিলাম প্রপোর্শনাল এরর, তারপর বার করছিলাম পার্সেন্টেজ এরর। আর মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, প্রথমে এখানে আমাদের বার করতে হয় প্রপোর্শনাল বা রিলেটিভ এরর। তাহলে ডেল্টা জেড বাই জেড সেটা এটা ইকুয়াল টু কি হবে দেখো, এক্স এর পাওয়ার কত আছে, এক্স এর পাওয়ার আছে এ, তার মানে কতবার এক্স কে মেপেছি, এ বার এক্স কে মেপে মাল্টিপ্লাই করেছি। তাহলে একবার মাপলে রিলেটিভ এরর হবে ডেল্টা এক্স বাই এক্স, দুবার মাপলে হবে টু ডেল্টা এক্স বাই এক্স। তাহলে কতবার মেপেছি, এ বার মেপেছি, তাহলে কত হবে এ ডেল্টা এক্স বাই এক্স। তাহলে আমরা মনে রাখবো কিরকম ভাবে, পাওয়ারটা সবসময় আগে চলে আসবে, তাহলে এ ডেল্টা এক্স বাই এক্স। আচ্ছা, এবারে ওয়াই এরটা দেখতে হবে। যদিও ফর্মুলাটা মাল্টিপ্লিকেশন, আমরা কিন্তু বলছি বারবার এরার সবসময় অ্যাডিটিভ কোয়ান্টিটি, মানে এরার সবসময় যোগ হয়, তাহলে এর সঙ্গে প্লাস দেব। ওয়াইটা কতবার মাপতে হয়েছে, ওয়াই টু দি পাওয়ার বি আছে, তার মানে ওয়াইও আমাকে মাপতে হয়েছে বি বার। তাহলে একবার ওয়াই মাপলে এরার হচ্ছে ডেল্টা ওয়াই বাই ওয়াই, তাহলে বি বার মাপলে এরার হচ্ছে বি ইন্টু ডেল্টা ওয়াই বাই ওয়াই। একবার মাপলে ডেল্টা ওয়াই বাই ওয়াই, দুবার মাপলে টু ডেল্টা ওয়াই বাই ওয়াই, তিনবার মাপলে থ্রি ডেল্টা ওয়াই বাই ওয়াই, পাঁচবার মাপলে ফাইভ ডেল্টা ওয়াই বাই ওয়াই, বি বার মাপলে বি ইন্টু ডেল্টা ওয়াই বাই ওয়াই। এটা আমার প্রপোর্শনাল এরর হয়ে গেল। এবারে তুমি যদি এখান থেকে ভাবো এটার সঙ্গে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই পার্সেন্টেজ পেয়ে যাবো, তাহলে এটার সঙ্গে আবার ইন্টু 100% করে দিলে সেটা পেয়ে যাব পার্সেন্টেজ। আর যদি এখান থেকে আমাকে অ্যাবসলিউট এরর বার করতে দেয়, তাহলে আমরা কি করতে হবে, ডেল্টা জেড বার করতে হবে। সেই ডেল্টা জেড ইকুয়াল টু হবে দেখো এ ইন্টু ডেল্টা এক্স বাই এক্স প্লাস বি ইন্টু ডেল্টা ওয়াই বাই ওয়াই ইন্টু জেড, জেড মানে আবার এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার বি। এরকম করে কিন্তু তখন আমাদেরকে অ্যাবসলিউট এররটা বার করতে হবে। এটা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। ডিভিশনের ক্ষেত্রেও লটা খুব সিম্পল। এরা ডিভিশন লিখলাম, ধরো ফর্মুলাটা আছে এরকম জেড ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ বাই ওয়াই টু দি পাওয়ার বি। ব্যাপার একই, ডেল্টা জেড বাই জেডটা আগে বার করবো, এক্স মেপেছি এবার, তাহলে এ ডেল্টা এক্স বাই এক্স প্লাসই হবে। কেন প্লাস হবে, কারণ এরর কখনো মাইনাস হয় না। ওয়াই মেপেছি বি বার, তাহলে বি হবে বি ওয়াই টু দি পাওয়ার বি, যে এররটা সেটা হবে বি ডেল্টা ওয়াই বাই ওয়াই। দেখো পুরো আগেরটার মতোই ফর্মুলা। তাহলে এটা হয়ে গেল আমার প্রপোর্শনাল, এর সঙ্গে 100% মাল্টিপ্লাই করে দিলে এটা হয়ে যাবে পার্সেন্টেজ। আর যদি আমরা ডেল্টা জেড বাই জেড ডেল্টা জেড বার করতে চাই যদি আমরা, তাহলে ডেল্টা জেড ইকুয়াল টু কি হবে, এ ডেল্টা এক্স বাই এক্স প্লাস বি ডেল্টা ওয়াই বাই ওয়াই ইন্টু এই যে জেডটা গিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে সেই জেডের ভ্যালু কত, সেই জেডের ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার এ বাই ওয়াই টু দি পাওয়ার বি। এটা হয়ে গেল তাহলে আমাদের অ্যাবসলিউট এরর। মনে থাকবে তাহলে আমরা কি কি শিখলাম, এরর ক ধরনের হয়, আর মেজারমেন্ট করবো যখন তখন কি কি ধরনের এরর পেতে পারি, আর ম্যাথামেটিক্যাল অপারেশনে যদি আমার যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তাহলে আমরা কি কি এরর পেতে পারি। এবার তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট আমি বলতে যাচ্ছি, সেটা হচ্ছে the minimum graduation of any instrument is its maximum error। একদম ঘাবড়ানোর কিছু নেই। এর মানে কি, মানে আমি বলছি আমার কাছে ধরো এরকম একটা স্কেল আছে, হ্যাঁ, এই স্কেলটা ধরো এটা 0 মিলিমিটার, এটা ধরো 1 মিলিমিটার,
এটা ধরো 2 মিলিমিটার, এটা হচ্ছে 3 মিলিমিটার, এটা 4 মিলিমিটার, এটা 5 মিলিমিটার। তাহলে আমার কাছে সব থেকে ছোট দাগ কত আছে? আমার কাছে সব থেকে ছোট দাগ আছে 1 মিলিমিটার, তাই না? গ্র্যাজুয়েশন মানে হচ্ছে সব থেকে ছোট ঘর। সব থেকে ছোট ঘর দেখো এখান থেকে এতটা 1 মিলিমিটার, আবার এখান থেকে এতটা, এটাও 1 মিলিমিটার, এখান থেকে এতটা 1 মিলিমিটার। তাহলে মিনিমাম গ্র্যাজুয়েশন কত এই ইনস্ট্রুমেন্টটার? 1 মিলিমিটার। এবারে আমি তোমাদেরকে দেখাবো যে এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে 1 মিলিমিটারের বেশি এরর হওয়া পসিবলই নয়। কি বললাম? এই ইনস্ট্রুমেন্টটার মিনিমাম গ্র্যাজুয়েশন কত? তাহলে 1 মিলিমিটার। তাহলে এর ম্যাক্সিমাম এরর কত হবে? এর ম্যাক্সিমাম এররও 1 মিলিমিটারই হবে। কি করে এটা বুঝছি একটু দেখি। ধরো আমার কাছে একটা স্টিক দিয়েছে, সেই স্টিকটা হচ্ছে এইখান থেকে লেন্থটা তার এতটা। আমাকে বললো এর লেন্থ কত? আমি মাপলাম, মেপে বললাম এর লেন্থ হচ্ছে 2 মিলিমিটার। আমাকে আর একটা স্টিক দেওয়া হয়েছে যার লেন্থটা এখান থেকে স্টার্ট করে ঠিক এতটা। আমি কি বলবো? এর লেন্থ ভাই 3 মিলিমিটার। আমাকে আর একটা স্টিক দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এতটা। এবারে আমাকে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা এই যে স্টিকটা দিয়েছি এই স্টিকটার লেন্থ কত? আমি বললাম 2.3, তোমাদের কারোর মনে হতে পারে 2.2, তোমাদের কারোর মনে হতে পারে 2.5। কিন্তু দেখো এইটাতে কারোর কোনো কনফিউশন ছিল না। যাকেই আমি জিজ্ঞেস করি যে এই মেজারমেন্টটা কত, সে বলবে এক্স্যাক্টলি 2 মিলিমিটার। যাকেই বলি এই মেজারমেন্টটা কত, সে বলবে এক্স্যাক্টলি 3 মিলিমিটার। কিন্তু এই মেজারমেন্টটা যেহেতু কোনো দাগে পড়ছে না, মানে 2 বা 3 পড়ছে না, তার মাঝামাঝি পড়ছে, সুতরাং এর মধ্যে কিন্তু স্টুডেন্টদের মধ্যে বা তোমাদের মধ্যে কনফিউশন স্টার্ট হয়ে যাবে, যেটা 2 মিলিমিটার হবে, 2 এর থেকে একটু বেশি হবে, মানে 2.2 হবে, 1 হবে না, 3 হবে না, 5 হবে। কেউ বললো এটা 2.000000001। আমি বললাম কেন? বললো আমি তো বাবা কোনো গ্র্যাজুয়েশন দেখতে পাচ্ছি না, আমি শুধু 2 এর থেকে বড় এটুকু জানি, সুতরাং আমি 2 এর থেকে 2.100 বলেছি। তার মানে 2 এর থেকে তো বড়ই হলো, 2.000000001 যদি এরকম নাম্বারটা হয়, তাহলে সেটা 2 এর থেকে কি হলো? বড়ই হলো। আবার কেউ বললো না আমি এটা মানছি না, আমি বলছি 2.99999999। এবার আমার দেখে মনে হচ্ছে যে ভুল বলছে ওরা, কিন্তু ওদের দিক থেকে ওরা ঠিক। ওরা বলছে আমি যখন এক্স্যাক্টলি দাগে ফেলে মাপতে পারছি না, তখন আমি 2 থেকে 3 এর মধ্যে যা ইচ্ছা ভ্যালু বলতে পারি। তাহলে ধরো 2.00001 একটা ভ্যালু হতো হয়তো সত্যি সত্যি, সেটাকে কেউ জোর করে 2.999999 বলতে লিখতে পারে, কারণ সে বলবে আমি তো কিছু গ্র্যাজুয়েশন দেখতে পাইনি। আবার ধরো 2.999999 হয়তো একটা ভ্যালু ছিল, সেটাকে কেউ ইচ্ছা করলে 2.0000001 লিখতে পারে, মানে 2 এর থেকে বেশি আর 3 এর থেকে কম লিখতে পারে। তার মানে ম্যাক্সিমাম এরারটা দেখো এই 2 থেকে 3 এর মধ্যেই থাকবে। কেউ কিন্তু এটাকে এই রিডিংটাকে কেউ কিন্তু 3 পয়েন্ট সামথিং বা 1 পয়েন্ট সামথিং বলতে পারবে না। তাহলে এরারটা কার থেকে কার মধ্যে আছে? 2 থেকে 3 এর মধ্যেই আছে। তাহলে ম্যাক্সিমামই এরারটা আমাদের কোথা থেকে কতর মধ্যে হতে পারে? 2 থেকে 3 এর মধ্যে। তাহলে 2 থেকে 3 এর মধ্যে ডিস্টেন্সটা কত? 1 মিলিমিটার। তাহলে সব থেকে ছোট এটা দিয়ে কত মাপতে পারতাম? 1 মিলিমিটার। আর এর দিয়ে ম্যাক্সিমাম এরারও কত হতে পারত? 1 মিলিমিটার। তেমনই আমার কাছে ধরো একটা ঘড়ি আছে এরকম, এবার এরকম একটা সেকেন্ডের কাটা, এটা ধরো এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ধরো। তাহলে সেকেন্ড হ্যান্ডটা 1 সেকেন্ড হলে এখান থেকে চলে এখানে চলে গেল। তোমাকে যদি আমি বলতাম 1 সেকেন্ড হলে আমাকে বলবে, তুমি এক্স্যাক্টলি 1 সেকেন্ড বলে দিতে পারতে। কিন্তু তোমাকে যদি আমি বলতাম 1.2 সেকেন্ড, তোমার ঘড়িটা দেখে বলো, মানে হাতের যে ডিজিটাল ক্লক থাকে সেটা নয়, কিন্তু অ্যানালগ ক্লকটার কথা বলছি। বললাম যে দেখে বলো আমাকে অ্যানালগ ওয়াচ থেকে যে 1.35 সেকেন্ড হলে আমাকে বলবে। তুমি বলবে আমি তো বাবা 1 সেকেন্ড মাপতে পারবো, 2 সেকেন্ড মাপতে পারবো, কিন্তু তার মাঝখানের যে কোনো সংখ্যা বা যে কোনো টাইম, সেটা তো আমি এক্স্যাক্টলি মাপতে পারবো না। তার মানে এরার আমার 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে হতে পারে, আবার 2 থেকে 3 এর মধ্যে হতে পারে, 50 থেকে 51 মধ্যে হতে পারে। তাহলে ম্যাক্সিমাম তুমি 50 সেকেন্ডটাকে 50 থেকে বেশি, 51 থেকে কম, এটা ধরো বলছো। কিন্তু 50টা পেরিয়ে গেছে, আবার 51 আসেনি, তার মাঝখানের কোনো সময়কে নিশ্চয়ই তুমি 51 থেকে বেশি 50 থেকে কম বলবে না। তাহলে 50 পেরিয়ে গেছে, 51 আসেনি, 50 আর 51 সেকেন্ডের মাঝখানের একটা রিডিংকে তুমি 50 থেকে বেশি বলতে পারো, 51 থেকে কম বলতে পারো। তাহলে ম্যাক্সিমাম এরার তোমার কোন লিমিটের মধ্যে ঘোরাঘুরি করবে? ওই 50 থেকে 51, মানে 1 সেকেন্ডের মধ্যে ঘোরাঘুরি করবে। তুমি একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে সব থেকে কম মাস মেজার করতে পারো, ধরো 5 গ্রাম। তাহলে সব থেকে কম মেজার যদি তুমি 5 গ্রাম করতে পারো, তোমাকে যদি কেউ বলে আমাকে 7 গ্রাম কিছু একটা দাও, তুমি 5 গ্রাম তো একদম এক্স্যাক্টলি দিতে পারবে, আবার 10 গ্রামও তুমি দেবে না, কারণ 10 গ্রাম দিতে গেলে দুটো 5 গ্রাম চাপাতে হচ্ছে।
তাহলে 10 গ্রামও তুমি দেবে না, আবার 5 গ্রামের থেকে বেশি দেবে, আবার 10 গ্রামের থেকে কম দেবে, তাহলে তোমার ম্যাক্সিমাম এরারটা 5 থেকে 10-এর মধ্যে, অর্থাৎ 5 গ্রামের মধ্যে এরারটা থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে কোনো একটা ইনস্ট্রুমেন্টের যেটা সব থেকে মিনিমাম গ্র্যাজুয়েশন, যেটা সব থেকে ছোট পরিমাপ, সেটাই হলো তার সব থেকে বেশি বা ম্যাক্সিমাম এরার। এর থেকে বেশি এরার এই ইনস্ট্রুমেন্ট দিয়ে তুমি যদি ঠিকঠাক করে কাজ করো তাহলে কখনোই হতে পারে না। তুমি ভুল রিডিং নিলে সেটা আলাদা কথা, বাট এই ইনস্ট্রুমেন্ট দিয়ে সব থেকে ছোট যে গ্র্যাজুয়েশন বা পরিমাপ, সেটার থেকে বড় এরার আর কখনোই হতে পারে না। ওই জন্য আমরা যত সূক্ষ্ম ইনস্ট্রুমেন্ট নেব, ধরো 1 মিলিমিটার মেজার করতে পারে এরকম একটা ইনস্ট্রুমেন্ট নিলাম, তাতে এরার তাহলে ম্যাক্সিমাম হতে পারে 1 মিলিমিটার। আর তার জায়গায় যদি আমি 0.1 মিলিমিটার মেজার করতে পারে সব থেকে কম এরকম একটা ইনস্ট্রুমেন্ট নিই, তার এরারটা তাহলে 0.1 মিলিমিটার হয়ে যাবে। তাহলে যত সূক্ষ্ম ইনস্ট্রুমেন্ট নেব তত আমার এরারটা কমবে। তো যাই হোক, এই ছিল এরারের ব্যাপারটা। একটা ছোট প্রবলেম তোমাদেরকে দেখাই। ধরো এরকম একটা প্রবলেম দিয়েছে যে কোনো একটা স্ফিয়ারের এরার in measuring radius is equal to 2%. Find error in calculating volume. মানে আমার কাছে একটা স্ফিয়ার ছিল, সেই স্ফিয়ারের আমরা রেডিয়াসটা মেপতে 2% এরর হয়েছে, তাহলে ভলিউম মেজারমেন্টে এরর কত হবে? তো স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি? v ইকুয়াল টু আমরা জানি 4/3 পাই আর কিউব। তাহলে দেখো এই 4/3 পাই আর হচ্ছে একটা পিওর নাম্বার, এর কোনো এরর হয় না। তাহলে আমরা যদি ডেল্টা ভি বাই ভি বার করি, এটা ইকুয়াল টু কি হবে? এর তো কোনো এরর হয় না, কিন্তু এর পাওয়ার কত আছে দেখো 3 আছে, তাহলে এর এরর কি হবে? একটু আগেই দেখিয়েছি 3 ডেল্টা আর বাই আর। আবার ডেল্টা আর বাই এই যে এরর ইন মেজারিং রেডিয়াস 2% বলে দিয়েছে আমাদের, কিন্তু দেখো বলেই দেয়নি প্রবলেমে যে অ্যাবসলিউট এরর দিয়েছে কি পার্সেন্টেজ এরর দিয়েছে কি প্রপোর্শনাল এরর দিয়েছে। এখানে যেহেতু 2% দিয়ে দিয়েছে, সুতরাং আমরা বুঝতেই পেরে যাচ্ছি এটা কি এরর দেওয়া আছে। এটা আমার দেওয়া আছে পার্সেন্টেজ এরর। তার মানে ডেল্টা ভিটারও পার্সেন্টেজ এররই বার হবে, c ইন্টু 2% করে দেবো, তাহলে 6% হবে। নেক্সট ক্লাসে আমি কতগুলো প্রবলেম এই এররের উপরে তোমাদেরকে দেখাবো, সেই প্রবলেমগুলো তোমরা একটু ভালো করে পড়বে, যেখানে বুঝতে পারবে না জিজ্ঞেস করবে, তাহলেই দেখবে এরর সংক্রান্ত কোনো ভয়ভীতি আর থাকছে না, খুব সহজ লাগবে তোমাদেরকে। ওকে, আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে তাহলে এররের প্রবলেম।